ইয়ে এনেছে সেতো বিপিকে পরের দিন হ্যাঁ পরের দিনকে নিয়ে আসবে হ্যাঁ সেতো বিপি এখানে নিয়ে আসবে। মেনলি হচ্ছে আমরা পেশেন্ট এক্সামিনেশন করতে গেলে আমরা কি করবো? ফার্স্ট ধরো আমার একটা চেম্বারে পেশেন্ট এলো, হ্যাঁ আজকে থিওরিটিক্যাল ভাবেই করি, পরের দিনকে একজনকে শুয়ে তখন প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দেবো। স্টেটো হলে পরে পারকাশন, অসকালটেশন, ইন্সপেকশন কেমন হবে, কি করতে হয়, চেস্টে করতে হয় কেমন বা অ্যাবডোমেনে করতে হয়, হ্যাঁ এগুলো পরের দিনকে আমরা করে নেবো। একটা ধরো চেম্বারেতে পেশেন্ট এলো, হ্যাঁ এক্সামিনেশন পেশেন্ট মানে শুধু যে তাকে শুধু ওষুধ দিয়ে ছেড়ে দিলাম বা একটুখানি তার হয়তো ফুলটাকে দেখলাম বা ইয়ে করলাম তা না, আগে তার সঙ্গে সিমটম, সাইন অ্যান্ড সিমটম এটাকেও কিন্তু কালেক্ট করা একটা ব্যাপার। এমনি হচ্ছে আমরা যখন একটা পেশেন্ট আসি, পেশেন্টকে আসলে পরে আমরা কিন্তু সিমটম কালেক্ট করি। সিমটম ক ধরনের? হ্যাঁ সিমটম হচ্ছে সাধারণত হচ্ছে দুই ধরনের আমরা সিমটম ইয়ে করি। তুমি লিখতে পারো সিমটম বলে, একটা হচ্ছে সাবজেক্টিভ আর অবজেক্টিভ। মানে পেশেন্টকে চেক আপ করবে, ধরো একটা পেশেন্ট এখানে বসে রয়েছে, আমার পাশে একটা পেশেন্ট বসে রয়েছে, তাহলে আমার পেশেন্টকে আমাকে জিজ্ঞেস করতে হবে, তার থেকে সিমটম কালেক্ট করতে হবে। সিমটম বলে লেখো। সিমটম নাম্বার 1 হচ্ছে সাবজেক্টিভ, দিয়ে ছোট্ট করে একটা ড্যাশ দেবে, আর নাম্বার 2 হচ্ছে অবজেক্টিভ। সাবজেক্টিভ মানে কি? যেটা হচ্ছে কি পেশেন্ট যেটা বলছে, পেশেন্ট এবং পেশেন্ট পার্টি যেটা বলছে, যে প্রবলেমটা বলছে বা যে সিমটমটা বলছে, দিস ইজ কল্ড সাবজেক্টিভ সিমটম। আমার খুব মাথা ধরেছে, চোখ মুখ জ্বালা করছে, হ্যাঁ গলা বুক জ্বালা করছে, হাতটা কনকন করছে, হ্যাঁ এটা হচ্ছে আমাদের, আমরা তো বুঝতে পারবো না, আমি দেখে বুঝতে পারবো তার হাত কনকন করছে কিনা, তার চোখটা জ্বালা করছে কিনা, আমি বুঝতে পারবো। পেশেন্ট যেটা বলছে এবং তার সঙ্গে পেশেন্ট পার্টি অর্থাৎ অ্যাটেন্ডেন্স যে রয়েছে সে হয়তো বলছে, সে কি বলবে? ধরো পেশেন্ট হয়তো বলছে যে আমি ঘুমিয়ে থাকি, আমি কিছু বুঝি না, পেশেন্ট পার্টি বলছে ঘুমের মধ্যে প্রচুর নাক ডাকে, হ্যাঁ আমার ঘুম আসে না, তাহলে একটা পেশেন্ট পার্টি বলছে। তাহলে সব সিমটম কিন্তু পেশেন্ট বলতে পারবে না। নাক ডাকা হচ্ছে, এটাকে ইংলিশে বলা হচ্ছে ইয়োইং, খুব বাজে, মানে এখন অনেক কারণের জন্য নাক ডাকা হয়। একটা হচ্ছে মেনলি হচ্ছে কি লাংসের যে সমস্যা আছে সেটার জন্য হয়, আর রেসপিরেটরি ট্র্যাক্টের যদি কোনো কিছু যদি বেঁকে যায় সেক্ষেত্রে নাক ডাকা হয়। তাহলে আমরা সিমটম কি পেলাম? একটা হচ্ছে সাবজেক্টিভ সিমটম, একটা হচ্ছে অবজেক্টিভ সিমটম। সাবজেক্টিভ সিমটমের মধ্যে দেখো পেশেন্ট এবং পেশেন্ট পার্টি যেটা বলছি, বাংলায় লিখে না, হ্যাঁ যেটা বলছি সেটা আমরা লিপিবদ্ধ করব, হ্যাঁ গলা বুক জ্বালা করছে, এ করছে। এবার হচ্ছে কি আমি যেটা দেখবো, যেটা অবজেক্টিভ, মানে ডাক্তার যেটা দেখছে, অবজেক্ট লক্ষ্য করছে, দেখা যাচ্ছে তার পাটা ফুলো রয়েছে, চোখের তলার পাতাগুলো, চোখের তলাটা হচ্ছে কালি পড়ে গেছে, এগুলো হচ্ছে অবজেক্টিভ, নোটিস করছে, যেটা দেখছি সেটা অবজেক্টিভ। হ্যাঁ সেটা পেশেন্ট পার্টিও অবজেক্ট করে বলতে পারে, কিন্তু ওটা দরকার নেই, আমি যেটা দেখছি, হ্যাঁ এটা হলো অবজেক্টিভ সিমটম। আর একটা সিমটম যেটা হচ্ছে প্রডিউস করে হচ্ছে আদার পার্টিস। সেটা কি হয় না, ধরো কারো অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা ডাক্তার এবং হচ্ছে পেশেন্ট এবং পেশেন্ট পার্টি বলতে পারছে না, যারা হচ্ছে অন দ্য স্পট ছিল তারা রিয়েলাইজ করবে যে ওর এই জায়গায় মাথায় লেগেছে, মনে হয় দেখুন এখান থেকে রক্ত বেরোচ্ছিল, রক্তটা হয়তো বন্ধ হয়ে গেছে, হ্যাঁ সেটা ডাক্তারকে গিয়ে নোটিস করবে। তাহলে হচ্ছে ওখানে একটা হচ্ছে আদার পার্টিস, না ওটা হচ্ছে আলাদা একটা, মানে সাবজেক্টিভ অবজেক্টিভ সিমটম। আর একটা হচ্ছে দেখো এমনি হচ্ছে আদার পার্টিস, হ্যাঁ অথরাইজড বাই আদার পার্টিস, মানে সিমটম কালেক্টেড অথরাইজড বাই আদার পার্টিস বা সিমটম কালেক্টেড আদার পার্টিস বলে লিখে। এটাও কিন্তু খুব এসেনশিয়াল হয়ে যায়। দেখা গেছে যে ধরো বেশি করে হচ্ছে অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে অনেক সময় ব্লাডটা হয়েছিল, ব্লাডটা বন্ধ হয়ে গেছে, ক্লট হয়ে গেছে, হ্যাঁ এবার সেখানে তো আমরা ওটা খেয়াল করলাম না, হয়তো সেখানে যে একটা ইমার্জেন্সি হয়ে আছে, হ্যাঁ দেখা যাচ্ছে তারপরে জার্কিং হতে পারে, কিছুদিন হয়ে যেতে পারে, কোমায় চলে যেতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে যদি সঙ্গে সঙ্গে এমআরআই করা হয়, হ্যাঁ দেখা যাচ্ছে তাকে একটা ফার্স্ট এড দিয়ে ছেড়ে দেওয়া, হ্যাঁ জান কোনো কিছু নেই। বাড়িতে এসে দেখা যাচ্ছে একটা দিন কি দুটো দিন পরে যে প্রবলেমটা শুরু হয়ে গেছে, তখন আর বাঁচানো যাবে, ঠিক আছে?
এগুলোর ক্ষেত্রে সাধারণত হয়। আচ্ছা, এবার কি আছে, এই সিমটম কালেকশন। এবার সিমটম অনেক টাইপের হয়, এটা কি বিশেষ করে ভালো হয়, মানে কিছু সিমটম কালেক্ট পাওয়া গেল, পেশেন্ট বললো, তাতে হচ্ছে কি হয়, আমরা ভালোভাবে সেটাকে সাজিয়ে গুছিয়ে বলতে পারি। হ্যাঁ, আচ্ছা যাই হোক, ওটা আমার দরকার নেই। আমরা একটা এক্সামিনেশন আছে, সাধারণত আমরা এই সামনের কোশ্চেন অ্যাকচুয়ালি কি হয়, আমরা এক্সামিনেশন করি হচ্ছে কি চেস্ট এক্সামিনেশন করি, আর হচ্ছে স্টমাক বা অ্যাবডোমেন পার্ট, থোরাসিক পার্ট এবং হচ্ছে অ্যাবডোমেন পার্ট, এটাই সাধারণত আমরা এক্সামিন করি। আর যদি জার্ট পার্ট দেখা হয়, নি জার্ট, সেগুলো তো আলাদা চলে যাচ্ছে। আমরা মেনলি হচ্ছে কি হয়, আমাদের এই যে অ্যান্টেরিয়র পোরশনটাকে আমাদের দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে থোরাসিক পার্ট, দিস ইজ কল্ড অ্যাবডোমিনাল পার্ট, তাই তো? আমরা আজকে থোরাসিক পার্টের এক্সামিনেশনটা দেখব। এই উপরেটা হচ্ছে থোরাসিক পার্ট আর নিচেরটা হচ্ছে অ্যাবডোমিনাল পার্ট। অ্যাবডোমিনাল পার্টটাকে কটা ভাগে ভাগ করা হয় মনে আছে কারো? হ্যাঁ, 9টা ভাগে ভাগ করা হয়। কেন ভাগ করা হয়? পজিশন বোঝার জন্য। কোনটাই বলছি, যাদের লেখা নেই, লেখা আছে এটা সবাইকার? লেখা নেই। আচ্ছা, তাহলে এই যে পেটটাকে হচ্ছে আমাদের এটাকে বলা হচ্ছে ডায়াফ্রাম, এটাকে বলা হচ্ছে ডায়াফ্রাম। ডায়াফ্রাম ডায়াফ্রাম দিয়ে হচ্ছে চেস্ট, থোরাসিক পার্ট এবং অ্যাবডোমেন পার্টটাকে হচ্ছে ভাগ করা হয়। এবার অ্যাবডোমেন পার্টটাকে হচ্ছে 9টা কোয়াড্রেন্টে ভাগ করা। আমরা যে ছোটবেলায় কাটাকুটি খেলেছি না, ঠিক এটার মতনই। এদিকটাকে কি বলা হয় মনে আছে? আচ্ছা, আমরা যখন এটা মানে কি অ্যানাটমিক্যাল পজিশন, মানে এরকম অ্যানাটমিক্যাল পজিশন, তাহলে এই দিকটা আমার কি হাত, ডান হাত, তাহলে এই দিকটা তাহলে কি হবে, রাইট। রাইট রাইট হাইপোকন্ড্রিয়া। আর এখানে দেখে যাচ্ছে বাঁ দিকে এলডি এফটি, লেফট হাইপো, যাদের নেই একটু দিচ্ছে না। আর মাঝখানটাকে বলা হচ্ছে এপিগ্যাস্ট্রিক। এটা অ্যাবডোমিনাল ক্যাভিটি, তাই তো? এটা অ্যাবডোমেন পার্ট, এই যে এইখান থেকে এই পর্যন্ত মানে ডায়াফ্রামের নিচে, এই তো এইখান থেকে এই পর্যন্ত, এই যে এই যে পোর্শন, না স্টার্নামের নিচ থেকে না, ডায়াফ্রামের নিচ থেকে, ডায়াফ্রামের নিচ থেকে। স্টার্নাম বলতে পরে হবে না, সি। অনেক ক্ষেত্রে ম্যাক্সিমাম এখন কিন্তু অ্যাসিডিটি যে এরিয়াটা দেখা যাচ্ছে এপিগ্যাস্ট্রিক রিজিয়ন। এটা কোথাও হয়, আমরা যদি একটুখানি স্টমাকটাকে আঁকি, এপিগ্যাস্ট্রিক রিজিয়নটা ঠিক পরে হচ্ছে, এখানে তো আমাদের কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এপিগ্যাস্ট্রিক রিজিয়নটা হচ্ছে ঠিক এই জায়গাটা। এইখানে হচ্ছে ফান্ডাসের যে গ্যাস থাকে, তো স্টমাকটাকে আমরা কটা ভাগে ভাগ করি? 3টে ভাগে ভাগ করি, তাই তো? এটা হচ্ছে ফান্ডাস, এটা হচ্ছে বডি, পাইলোরিক পার্ট। পাইলোরিক পার্টটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, পাইলোরিক অ্যান্ট্রাম, পাইলোরিক ক্যানেল, তাই তো? এবার এইখানে যে ব্যথাটা হয়, কেন হয়? এই গ্যাসের ব্যথাটা হচ্ছে এইখানে যে ডায়াফ্রাম আমরা যদি ধরি, এখানে যদি ডায়াফ্রাম ধরি, এই ব্লাডারটা আমরা করি, যখন গ্যাস হয় তখন বেড়ে যায়, পেনটা রেফার করে এসে এইখানে, এখানে যে কার্ডিয়াক অরিজিন, এপিগ্যাস্ট্রিক রিজিয়ন, এখানে ম্যাক্সিমাম অ্যাসিডিটি হচ্ছে এই জায়গাটা করে বেশি হয়। গ্যাসের কথা বললে অ্যাসিডিটি ব্যাপারগুলো যায়, যাদের অনেক হার্ট বার্ন হয়, অর্থাৎ কি গলা বুক জ্বালা করে, বলে না, দিস ইজ কল্ড হচ্ছে হার্ট বার্ন, মানে অত্যধিক পরিমাণে অ্যাসিড হয়। অনেকের আছে এত অ্যাসিড হয় যেন বলছে এইখান থেকে পিছন পর্যন্ত যেন সেটে ধরেছে। এখানে কি আছে, স্ক্যাপুলা আছে, স্ক্যাপুলা হচ্ছে নিচের দিকে হচ্ছে ইনফ্রাস্ক্যাপুলার রিজিয়ন, ইনফ্রাস্ক্যাপুলার রিজিয়ন থেকে আর হচ্ছে ফিফথ ইন্টারকস্টাল স্পেস। হ্যাঁ, এখান থেকে পুরো এই দিকে পুরো সেটে ধরে একদম পুরো গ্যাসের ব্যথা। আর হার্টের ব্যথা হলে পরে কি হবে, রেফার টু লেফট সাইড, লেফট হার্ট, মানে হ্যান্ড থেকে হচ্ছে রেফার করবে, আপনি ফিঙ্গার পর্যন্ত চলে যাবে। আচ্ছা, এটা কি দেখো, এটা কি হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়া, লেফট হাইপোকন্ড্রিয়া, এপিগ্যাস্ট্রিক। তারপরে কি আছে, মাঝখানটা হচ্ছে আমাদের নাভি, আম্বিলিকাস। আম্বিলিকাসে দেখো, মনে রাখলে এখানটা কি ভার্টিব্রা আছে, এখানে সোজা চলে যাও, উপরে হচ্ছে সার্ভাইকাল 7টা, থোরাসিক হচ্ছে 10টা, তারপরে হচ্ছে লাম্বার। তাহলে এই পোরশনটা কি হবে, রাইট লাম্বার। এদিকে হবে লেফট লাম্বার। হাইপোগ্যাস্ট্রিক, তলপেট যেটাকে বলা হয় হাইপোগ্যাস্ট্রিক।
আর এই অঞ্চলটা কি লিখবো তাহলে? 90 এইগুলো হচ্ছে এটা হচ্ছে ইলিয়াক অঞ্চল। আমরা হিপবোন পড়েছি, হিপবোন হচ্ছে তিনটে ভাগ, ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস। তাহলে এই জায়গাটা হচ্ছে ইলিয়াম অঞ্চল, ইলিয়াক অঞ্চল। তাহলে এটা হচ্ছে রাইট ইলিয়াক আর হচ্ছে লেফট ইলিয়াক। হয়েছে? তাহলে এই হচ্ছে বলা হচ্ছে ট্রোপোগ্রাফি অফ অ্যাবডোমেন অথবা নাইট কোয়াড্রেন্ট হচ্ছে আমাদের অ্যাবডোমেন পার্টটাকে ভাগ করা হয়। বুঝে গেল? কেন করা হয়? ধরো আমার এই জায়গায় ব্যথা হচ্ছে, তাহলে আমি বলবো না পেটের মাঝখানে বুকের নিচেতে ব্যথা হচ্ছে, আমি প্রেসক্রিপশনে লিখবো না পেন ইন এপিগ্যাস্ট্রিক বা এপিগ্যাস্ট্রিক রিজিয়নও বলতে পারবো। হ্যাঁ, বোঝা গেল? এইবার স্পেলিংটা কি? ILIAC। হ্যাঁ, অর্থাৎ ধরো এই জায়গাটা করে ব্যথা হচ্ছে রাইট ডান সাইডে, তাহলে এখানে কে আছে? লিভার আছে। তাহলে আমার লিভারের কোনো কিছু একটা সমস্যা হচ্ছে, সেই জন্য ব্যথা হচ্ছে। লিভার আমার হাইপারট্রফি হতে পারে, লিভারের সেল ড্যামেজ হতে পারে, ফ্যাটি লিভার হতে পারে, বিভিন্ন কারণ হতে পারে। এমনকি বিলিরুবিন জন্ডিস বেড়ে যেতে পারে। বিলিরুবিন কোথায় দেখা হয়? এই যে অনায়িকা রয়েছে নোক এবং হচ্ছে উপরে যে আঙুলের যে চামড়াটা রয়েছে তার এইখানটা নেল বেড, যেটা নোকের বিছানা নেল বেড, এখানে কি কালার হবে? ইয়েলো কালার। আমরা এটা করে যখন ছেড়ে দেবো তখন দেখা যাবে যে ইয়েলো হয়ে আপার বালবার বাউন্ডারি লাইন, অর্থাৎ পেশেন্টকে নিচের দিকে তাকাতে বলতে হবে, উপর দিকে এরকম তুলতে হবে। বোঝা গেল? উপর দিকে যেটা হচ্ছে জন্ডিস আর নিচের দিকে হচ্ছে হোয়াইট কালার, আর ওখানে হচ্ছে ইয়েলো কালার, স্ট্র কালার। ইউরিন হচ্ছে কালার কি হবে? স্ট্র কালার ইউরিন, অর্থাৎ খড় ধোয়া জলের মতন পেঁচা হবে। জন্ডিসের যে সিমটম গুলো, হ্যাঁ, স্টুল হবে, তার সঙ্গে কি হবে? বমি ভাব আছে, মাছের গন্ধ লাগে, যেগুলো হচ্ছে ফুডে হচ্ছে গন্ধ লাগে, বিশেষ করে মাছ প্রচন্ড পরিমাণে গন্ধ লাগে। আর হচ্ছে কি ভুমেটিং টেন্ডেন্সি আছে, আর ইচিং হবে। হ্যাঁ, টিচিং হবে। হ্যাঁ, মাছ জায়গায় 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 চুলকানি ভাব আছে। এটা অপশনাল, সবাইকার আছে তা নয়। হ্যাঁ, মেনলি যেটা হচ্ছে কি মানে খিদে চলে যায়, কি অল্প একটু খেলে পরেই গা বমি ভাব দেয়, রিচ খাওয়া যায় না, গ্যাস হয়ে যায় অত্যধিক পরিমাণে, যা খাবে তাই হজম হচ্ছে না, গ্যাস হয়ে যাবে। অ্যাকচুয়ালি পাইল সিকেশন এখানে নেই, পাইল সিকেশনটা ঠিক মতো হচ্ছে না। লিভারের যদি ঠিক মতো কাজ না করে অটোমেটিক্যালি পাইল সিকেশন হয়ে যাবে। তাহলে যাদের গল ব্লাডার অপারেশন করে দেয় তাদের কি করে হজম হয়? গল ব্লাডার থেকে তো পাইল সিকেশন হচ্ছে, ওর বাইক বেরোবেই না, আর পাইল তো বেরোবেই না। ওটা নর্মাল প্রসেসে ডাইরেকশন হয়েছে। তারপর ওদেরকে একটু রেস্ট্রিক্টেড লাইফ থাকে, দেখতে হবে লাইফ তো পাওয়া যায় না। এইখানে বাইল জিবিতে হচ্ছে, এখানে বাইল সিকেশন হচ্ছে, এই চিনচিন ধরা বাইল এখান থেকে হচ্ছে হেপাটিক আর্টারি, সিস্টিক আর্টারি, কমোনেটরি আর্টারি, কমোনেটরি ডাক্ট, সরি আমেরিকান ওয়ার্ড মানে হ্যান্ডফুল অফ বাটার, আমরা বাটার দিয়ে এখানে ডিওড্রেনামে ইয়ে হয়েছে, ডিওড্রেনামে পড়বে। হ্যাঁ, তাহলে আমার একটা গলব্লাডার অপারেশন করা হচ্ছে, তা সত্ত্বেও কি হয় না, ওই জন্য তুমি যেটা বললে যে নর্মাল, তাদের জন্য কি নর্মাল ডায়েট খেতে হবে, যে সহজ পাচ্য খাবার খেতে, মাংস টাংস রিচ খাবার, যে অটোমেটিক্যালি দেখবে আমাদের যে সেন্স আছে যেটাকে বলা সিক্স সেন্স, বলবে ধরো একটা চোখ চলে গেছে, একটা চোখ দিয়ে সে মানে তীক্ষ্ণ দৃষ্টি, একটা হাত চলে গেছে, ডান হাত চলে গেছে, সে বাঁ দিয়ে দিকতে কোনোদিনও লেখেনি, দেখা যাচ্ছে স্পিডে লিখছে। কি করে? তেমনি এটাও তাই, হজম যে আদার্স গুলো যেগুলো রয়েছে সেগুলো আরো বেশি বেশি করে কাজ করে। সিক্সেন্সটা খুব অ্যাক্টিভ হয়, যদি আমরা চোখটাকে বন্ধ করে দিই, হ্যাঁ, তাহলে কানে আমরা এক্সট্রা অনেক সাউন্ড পাবো, যেটা চোখ বলা চোখ কথা, হ্যাঁ আছে তো। আমি যেই চোখটা বন্ধ করে দেবেন, আমি কানে এক্সট্রা অনেক সাউন্ড পাবো। অ্যাকচুয়ালি কি আমাদের কি সাউন্ডের গতিবেগ হচ্ছে লাইটের গতিবেগ হচ্ছে বেশি। পাঁচ সেকেন্ড। হ্যাঁ, যাই হোক এতে উৎস আছে, যাই হোক। হ্যাঁ, শরীরটা তো ফিজিক্স অ্যাকচুয়ালি কি টোটাল যা আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যা বলবে সব টোটালটা নেই, তত্ত্ব নেই। আমাদেরকে যে 5 তত্ত্ব নিয়ে আছে বডি, হ্যাঁ, যা বলবে সবই আছে আমাদের শরীরের মধ্যে। আমরা নিজেরাই পারি সমস্ত কিছুকে ওভারকাম করতে, আদার্স কোনো দরকার নেই। এই যে এত গরম পড়েছে, আমরা যদি প্রকৃতিকে যদি সাকাশ দিয়ে প্রকৃতির চিত আমরা হতে পারি, গরম লাগবে না। আপনি বসে থাকবেন, আপনি একটা গরমের উপর দিয়ে হেঁটে যাবেন, গরম লাগবে না। সেরকম জায়গায়
পৌঁছতে হবে, সেটারও একটা সিস্টেম আছে, সেটাকে বলা হচ্ছে মেডিটেশন, রাজযোগ যেটাকে বলা হয়। হ্যাঁ, জানা আছে কারণ ব্রহ্মকুমারী আগে আলোচনা করিনি। হ্যাঁ, রাজযোগ যেটাকে বলা হয়, সেটা খুবই টাফ করা, সবসময়ের জন্যই মানে যোগে থাকতে হবে। হ্যাঁ, তো যাই হোক, তাহলে আমাদের এটা বোঝা গেল, ধরো কারোর নাভির জায়গায় ব্যথা হচ্ছে, তখন বলবো পেন অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস। হ্যাঁ, তাহলে আম্বিলিকাস জায়গায় আমরা প্রেসক্রিপশনে লিখতে সুবিধা হবে, এবং প্রেসক্রিপশন দেখে অন্য একটা ডাক্তার যদি রেফার করি তার বুঝতেও সুবিধা হবে। বুঝা গেল? চেস্টে কি কি অর্গান থাকছে? মেনলি হচ্ছে হার্ট আর হচ্ছে লাংস। আমরা যে লাংস নিয়ে, হ্যাঁ, পরের দিকে দেখিয়ে দেবো কিরকম ভাবে কি স্টেশন দিয়ে বোঝা যাবে, কি কি সাউন্ড পাওয়া যাবে, ভোকাল ফেমিনাস কি, রেজোনেন্স কি, হ্যাঁ, এইগুলো আমরা পাবো। হ্যাঁ, বা হার্ট সাউন্ড বা এগুলো সমস্ত কিছু সেদিন করা হবে। আজকে একটুখানি লেখা হবে। হ্যাঁ, হাইড্রোথোরাক্স হেডিং করা হবে, হাইড্রোথোরাক্স অর ড্রপসি অফ দ্য চেস্ট, প্লুরাল মধ্যে, ইন প্লুরাল স্যাক, প্লুরাল মধ্যে মানে হচ্ছে ইন প্লুরাল স্যাক, জল সঞ্চয় হয়। একটা অর্গান আমরা জানি একটা পর্দা দিয়ে ঢাকা থাকে। আমরা স্টমাকেও দেখেছি, স্টমাকে আমরা কি দেখেছিলাম, আমাদের একটা পর্দা। স্টমাকটা কেন বলি? স্টমাকে আমরা প্রায় হচ্ছে আমাদের এখানে চিন্তা হচ্ছে এই পর্দা আছে বলে, পর্দাটাকে বলা হচ্ছে ওমেন্টাম। স্টমাকের পর্দাটাকে বলা হচ্ছে ওমেন্টাম। এটাকে কি বলে? এটা গ্রেটার কার্ভেচার, আর এটাকে বলা হচ্ছে লেসার কার্ভেচার, তাই তো? এইখানে যে পর্দাটা থাকছে, এই যে পর্দাটা, দিস ইজ হচ্ছে গ্রেটার ওমেন্টাম। বাইরে এরকম ধরনের পর্দা থাকে, এটা পেঁয়াজ ছাড়ার পরে একটা পাতলা মতন আঁশ ওঠে না, দিস ইজ কল্ড হচ্ছে পর্দা। যেমনি স্টমাকে তো ওই পাতলা অংশ থাকে, এটাকে যে বলা হচ্ছে ওমেন্টাম। এই গ্রেটার কার্ভেচারের দিকে আছে বলে গ্রেটার ওমেন্টাম বলে। ওমেন্টাম মানে হচ্ছে পর্দা, আর লেসার কার্ভেচারের দিকে আছে বলে এটা হচ্ছে লেসার ওমেন্টাম। এটা হচ্ছে আমাদের, যদি আমরা রাইট লাংস ধরি, রাইট লাংস আর হচ্ছে লেফট। হ্যাঁ, লাংসের কভারটাকে বলছে প্লুরা, বুঝে গেল? লাংস এবং প্লুরার মধ্যে যদি জল জমে, এটাকে আমরা এইমাত্র কি লেখালাম, ড্রপসি ইন লাংস, বা কি লেখালাম উপরে হেডিং কি করছে, হাইড্রোথোরাক্স। তাহলে লাংসের মধ্যে জল জমছে না, তাহলে কোথায় জমছে? হাইড্রোথোরাক্স মানে প্লুরালের মধ্যে। দিস ইজ কল্ড হচ্ছে প্লুরিসি। বলে না প্লুরিসি হয়েছে অনেকে, দেখে অনেকে লাংসের জল জমেছে, আমরা বলি লাংসের জল জমেছে। প্লুরিসি মানে হচ্ছে প্লুরাল লাংস এবং প্লুরাল স্যাকের মধ্যে যে জলটা জমছে, দিস ইজ হচ্ছে প্লুরিসি। হ্যাঁ, স্যাকের মধ্যে যখন জল জমে তখন কি হয়? যখন পেশেন্টটা যখন শুয়ে আছে তখন কষ্ট হয়, আবার যখন বসে পড়ে তখন কি জলটা নিচের দিকে চলে যায়, তখন অটোমেটিক্যালি নিঃশ্বাসে দিয়ে এটা অটোমেটিক্যালি সে নিতে পারে। আর যখনই এরকম ভাবে হয়ে যায় তখন অটোমেটিক্যালি এইগুলো চাপ হয়ে যায়, তখন নিঃশ্বাস নিতে কষ্ট হয়। প্লুরিসি ক্ষেত্রে যেটা হাইড্রোথোরাক্স বলে। হ্যাঁ, জল জমি জমে, বুকে জল জমেছে, অনেকে বাংলায় বলে বুকে জল জমেছে। তাহলে লাংসে মানে বুকে জল জমেছে মানে কি? লাংস এবং প্লুরাল স্যাকের মধ্যে যদি, হ্যাঁ, এই যে কভার যেটা রয়েছে, হ্যাঁ, পর্দা যেটা রয়েছে, তার মধ্যে যেটা রয়েছে সেটাকে বলা হচ্ছে হাইড্রোথোরাক্স বা বুকে জল জমা, যেটা এমনি কমন মানে এমনি বলে চলতি ভাষা। এরপর লক্ষণগুলো, লক্ষণ বা সিমটম যা লিখতে বলে, একটাই হয় শ্বাসকষ্ট, ডিসনিয়া। শ্বাসকষ্ট ব্র্যাকেট দিয়ে লেখো DYSPNOEA, কারণ ইংলিশ টার্মগুলো একটু জানতে হবে। হ্যাঁ, শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট সবাই DYSPNOEA, ডিসনিয়া, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কখন হচ্ছে একটুখানি লিখে নাও। রোগী শুলে এই উপসর্গ অত্যন্ত বৃদ্ধি পায় এবং উঠে বসলে কিছুটা কমে, যেই মাত্র যেটা বললাম একটু লিখে নাও। রোগী শুয়ে পড়লে এই উপসর্গ, এই যে শ্বাসকষ্টটা বৃদ্ধি পায়। না, একটুখানি লেখো বাহ্যিক দৃষ্টির দ্বারা, নাম্বার 1 লেখো, বাহ্যিক দৃষ্টির দ্বারা, দৃষ্টির দ্বারা, বাইরে থেকে দেখে, বাহ্যিক দৃষ্টির দ্বারা, ব্র্যাকেট দিয়ে লেখো ইন্সপেকশন, সেটাকে বলা হয় ইন্সপেকশন, ব্র্যাকেট ক্লোজ করো।
INS PECTION, এটাকে হচ্ছে বাহ্যিক দৃষ্টির দ্বারা। ব্র্যাকেট ক্লোজ করে লেখো ছোট করে হাইফেন দিয়ে, বক্ষস্থল ফুলিয়ে ওঠা, মানে বুকটা বক্ষস্থল ফুলিয়ে ওঠা, মানে চেস্ট কি হবে, সোয়েলিং। এটা লেখো 2 নম্বরে লেখো, হাতে চেটো রাখিয়া। চেটো রাখিয়া এটাকে কি বলে না, প্যালপেশন। হাতে চেটো রাখিয়া ব্র্যাকেট দিয়ে লেখো প্যালপেশন, PALPATION, প্যালপেশন। তার আমাদের যে দেখো এখানে হাত দিয়ে দেখো, আমরা যে কথা বলছি, দেখো কথাটা কিন্তু এখানে একটা থ্রাস হচ্ছে, ভাইব্রেশন হচ্ছে, এটা প্যালপেশন। আমরা প্যালপেট করতে পারছি, আমরা এটা দেখো, আমি কথা বলছি, দেখো এখানে হচ্ছে। বা আমি যদি এরকম যদি চুপ করে থাকি, যদি নিঃশ্বাসটা নিই, আমি কিন্তু নিঃশ্বাসটা বুঝতে পারছি যে নিচ্ছি। দিস ইজ কল্ড যে প্যালপেশন, প্যালপেবল বলো না, প্যালপেবল। আমরা হাতের এখানে এগুলোকে বলা হচ্ছে ভোকাল ফেমিটাস, যে আমরা যে কথা বলছি, এই যে যেটা ক্লাস হচ্ছে, দিস ইজ কল্ড হচ্ছে ভোকাল। আমি লিখাচ্ছি, তাহলে লিখতে হবে না, ভোকাল ফেমিটাস এটাকে বলা হচ্ছে। তাহলে প্যালপেশন লিখলে দিয়ে ছোট্ট করে হাইফেন দিয়ে লেখো ভোকাল ফেমিটাস লোব, অর্থাৎ আমি যে কথা বলছি 99 99 99 করছি, দেখো একটা করে ঠাস দিচ্ছি, নিজেরা করে দেখো, একটুখানি করে দেখো, হাতে চেষ্টা করো, 99 99 99 করছি না, দেখো একটা করে ঠাস লাগছে। কিন্তু যদি জল জমে থাকে, তাহলে জলের উপরে আমার রয়েছে, তাহলে আমি পাবো ভোকাল 99টা পাবো না, ওটা কি মানে চোট ছাড়িয়ে যাবে, মানে এদিক ওদিক ছড়িয়ে যাবে, ঠিক মতো ঠাসটা, ওটাকে বলা হয় ভোকাল ফেমিটাস। ফেমিটাস পয়লা করে একটা ময়াসি টায়াকা ধরি এপি এফআরই হবে, এফআরই এমি ফ্রেমিটাস, ফ্রেমিটাস, হ্যাঁ এফআরই এমি টিইউএস, ভোকাল ফেমিটাস। অর্থাৎ বোঝা গেল ভোকাল ফেমিটাসটা কি, আমরা যে কথা বলছি, যে একটা ফাস্ট অনুভব করছি, সেইটা আমরা লোপ পেয়ে যাই, সেটা আমরা পাবো না। কেন পাবো না, চেষ্টা তো ফুলে গেছে, সেখানে তো পাবো না। ফেমিটাস বা রেজোনেন্সও বলা হয়, হ্যাঁ রেজোনেন্স, সাউন্ড না কম্পন, এটাকেও বলা হয়। যাই হোক, এবং হৃৎপিণ্ড, লিভার এবং প্লিহার স্থানাচ্যুত হয়, যে জায়গায় থাকার কথা সেই জায়গায় থাকে না। হৃৎপিণ্ড, লিভার এবং প্লিহার মানে স্প্লিন স্থানাচ্যুত। ডিসপ্লেসমেন্ট, লিভারে যদি চাপ পড়ে, অটোমেটিক্যালি লিভারটা একটুখানি সাইডে সরে যাবে। হার্টে যদি চাপ পড়ে, সাইডে সরে গেল, দিস ইজ কল্ড যে ডেস্টোকার্ডিয়া, হার্টটা একটু সরে গেল, তখন যখনই ডেস্টোকার্ডিয়া হবে তখন ডিপ নেওয়া হবে, নিঃশ্বাসের শ্বাসকষ্ট হবে, তাই তো? বুকে জল জমেছে, হার্টের উপর চাপ করছে, একটু হার্টটা সরে গেল, দিস ইজ কল্ড ডেস্টোকার্ডিয়া। হ্যাঁ, এদিকে হচ্ছে হার্টে সরে যাবে, হার্টে সরে যাওয়াটাকে বলা হচ্ছে ডেস্টোকার্ডিয়া। ডেস্টোকার্ডিয়া। হ্যাঁ, এটা একটা এর জন্য অনেকের হার্টের কোনো সমস্যা নেই, কিন্তু কোনো কারণের জন্য হার্টটা একটু সরে গেছে, হ্যাঁ, দিয়ে তার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। হয় এগুলো হচ্ছে যারা খেলোয়াড় হয়, পড়ে গেছে, হ্যাঁ, অ্যাথলেট যারা আছে জাম্পারছে, অনেক সময় হয় হঠাৎ করে শ্বাসকষ্ট। এবার কিছু ওগুলো কি হয়, এক্সারসাইজ আছে, ফিজিওথেরাপি, ওগুলোর মাধ্যমে, ওগুলো অপারেশনের দরকার লাগে, ওগুলো ফিজিওথেরাপি, কিছু এক্সারসাইজ, যে ব্যায়াম বা ফিজিওথেরাপি করে ওগুলো ঠিক হয়ে যায়। হ্যাঁ, সময় নেয়, হ্যাঁ, আস্তে 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 ওটা নর্মাল পজিশনে উইদাউট মেডিসিনই চলে আসে, হ্যাঁ, কোনো দরকার নেই। আচ্ছা, তারপরে দেখো আঙুলের আঘাত দ্বারা, হাতে চেটো রাখিয়া হলো, এবার আঙুলের এরকম হচ্ছে আঙুলের আঘাত দ্বারা, থ্রি ফিঙ্গার সাউন্ড, পারকাশন যেটাকে বলা আছে, আঙুলের আঘাত দ্বারা, দিয়ে ব্র্যাকেট দিয়ে দেখো পারকাশন, অঙ্গুলির আঘাত দ্বারা বা আঙুলের আঘাত দ্বারা হয়েছে, ব্র্যাকেট দিয়েছে পারকাশন, PERCUSSION, PERCUSSION, পারকাশন। এটা কিরকম করা হয়, এই যে এইখানে হাতটা রাখা হলো, হাতটা রেখে সামনের দিকে আমি দেখিয়ে দেবো সব, এইভাবে করে এই একটা আঙুল দিয়ে এইভাবে করে করা হয়। এখানে কি দেখা হয় না, টং টং করছে না ডাল ঢ্যাপ ঢ্যাপ করছে। আইপেন দিয়ে দেখো যতদূর পর্যন্ত জল জমে, মানে জলটা যতদূর পর্যন্ত জমে, আমরা যদি এরকম
বা করি তাহলে কি পাওয়া যাবে? যতদূর পর্যন্ত জল জমে ততদূর নিরেট শব্দ ঢ্যাপ ঢ্যাপ করে হবে। ব্র্যাকেটে ডালনেস DULLNESS ব্র্যাকেট ক্লোজ। আমরা দেখা যাচ্ছে জল জমেছে, আমরা যতদূর পর্যন্ত জল জমেছে আমরা এখানে উপর থেকে বুঝে যাবো যে এই পর্যন্ত জলটা জমেছে, এইখানটা থেকে আবার ফ্রি আছে। তার মানে কি এখন হাইড্রোথোরাক্স হয়েছে পুরোপুরি হয়নি, 50% হয়েছে কি 60% হয়েছে, কথা বলছি। তাহলে আমার লাংসটা পুরোপুরি কোলাপস হয়নি, তাহলে এক্ষেত্রে পেশেন্টটা ওকে হয়ে যাওয়ার চান্স আছে, বুঝা গেল? তাদের এখানটা আমি পারকাশনটা করবো সেই পর্যন্ত হচ্ছে ডালনেস সাউন্ড করা। এবং পেশেন্টটাকে যদি আমরা পাস ফিরতে বলি, লেখার দরকার নেই, পেশেন্টটাকে পাস ফিরতে, তার মানে কি জলটা তো এই সোজা আছে, পাস ফিরতে বললো আবার এদিকে চলে গেল, এদিকে সাইড থেকে এদিকে সাইডে চলে গেল। তাহলে কি এইদিকে আবার যখন যেখানে ড্যাপ ড্যাপ করছিল সেখানে আবার দেখবে টম টম করছে, কারণ জলটা তো এদিকে চলে এসেছে। সলিড শব্দটা মানে যে জায়গাটা জল জমে আছে সেই জায়গাটা সলিড শব্দ আছে, আর যে জায়গাটা জল আমি পাস ফিরলাম, আমি বাঁ পাস ফিরে গেলাম, তাহলে জলটা তো সব বাঁ দিকে চলে গেল, তাহলে ডান দিকের লাংস আমার ফ্রি হয়ে গেল। হ্যাঁ, যদি মানে 100% না কোলাপস হয় সেক্ষেত্রে কিন্তু এই ধরনের জিনিসগুলো আমরা উপর থেকে বুঝতে পারবো যে পেশেন্টের কন্ডিশন কি ধরনের আছে এবং কি ধরনের আমরা অ্যান্টিবায়োটিক চার্জ করতে হবে, পেশেন্টকে বদলে রাখতে হবে না বাইরের বাড়িতে বসে ট্রিটমেন্ট হবে, বুঝে গেল? আরেকটা হচ্ছে যেটা হচ্ছে স্টেথোস্কোপ, ব্র্যাকেট দিয়ে হচ্ছে এটাকে বলা হচ্ছে অস্কালটেশন, OUSCULTATION। হ্যাঁ, সেখানে জল জমে নিঃশ্বাস স্টেথো দিলে পরে তো জল, তার উপরে স্টেথো দিচ্ছে, ব্রিদিং সাউন্ডটা পাওয়া যাবে। আর কিছু লেখার দরকার নেই, এরপরে থেকে আমি একটা রুগী ধরে নিয়ে আসতে পারলে আরো ভালো, একটা করে কারণ এরকম কারণ আছে। একটা মেশিনের প্লুরাল যখন ইনফেকশন হয়, প্লুরাল ইনফেকশন হলে পরে প্লুরালে যখন ইনফেকশন হবে, ধরো ব্রঙ্কাইটিস হচ্ছে, ক্রনিক ব্রঙ্কাইটিস, জল জমে ব্রঙ্কাইটিস কাশতে দেখা যাচ্ছে ইনফেকশন হতে হতে বাইরে একটা ইনফেকশনের আবরণ পড়ে, সেখান থেকে জল কফ আলাদা, ব্রঙ্কাইটিস পরে আসে, ব্রঙ্কাইটিস ব্রঙ্কাইটিস আসলে ওগুলো আবার আলাদা। একটু করে মতো আগে বাইরে থেকে যাবো, পরে ভিতরে ব্রঙ্কাসে পড়ে, ব্রঙ্কাস ব্রঙ্কিওলস পড়ে, প্লুরাল স্যাক পড়ে, আগে বাইরে প্লুরিসি আগে যাবো, যে বাইরে আছে হাইড্রোথোরাক্স আছে, নিউমোথোরাক্স আছে, বায়োথোরাক্স আছে, এগুলোকে আগে জানবো, তারপর ওদিকে বলবো। এরকম পেশেন্ট যে আসে হাতে রাখবো না হাতে রাখবে, ইএসআর দেখবে, ইএসআর দেখবে, সিসিটিসি ইএসআর দেখবে, ইএসআর কত আছে